হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছো? এই তো কি অবস্থা? যাক, এই তো ভালো। লিসনিং এ তো স্কোর একটু ভালো আসছে, দ্যাটস গুড নিউজ। বাট রিডিং এ এখনো অনেক ইমপ্রুভ করতে হবে। সো রিডিং এর আজকে ভিজুয়াল কোয়েশ্চেন গুলো একটু বাকি ছিল, ওগুলোই করায় দেই। সো হ্যাঁ, আর আমার রাইটিং এ হচ্ছে কি একটু করে দিও। রাইটিং কি আমরা ধরছিলাম? ধরছিলা, পরে বলছিলা শীট গুলো দিবা, মানে ওই কিওয়ার্ডের। দেই নেই, আমি শিটগুলো লেকচার না শিট। না না, দেও নাই। আচ্ছা, রাইটিং গুলো পাঠিয়ে দেবো। আমি তো ভাবছিলাম আজকে রিডিংটা শেষ করে পরে স্পিকিং ধরবো, কারণ বেশি টাইম নেই তো। হ্যাঁ হ্যাঁ, মানে আমার রাইটিং এ তেমন ই করতে হবে না, আমার কিওয়ার্ড গুলো দিয়ে দিলে মানে কি কি হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হয়। ওগুলো আমি দিয়ে দেবো। রাইটিং এ তো তেমন কোনো কিছু নাই। না না, খালি একটু স্ট্রাকচারটা বোঝা লাগে, প্যাটার্নটা। স্ট্রাকচারটাই, হ্যাঁ, বডি পার্ট, আর ইন্ট্রোডাকশন পার্ট। কোয়েশ্চেনের ওয়ার্ডগুলো অত বেশি ইউজ না করা, বা ইউজ করলে ওটার সিনোনিমগুলা, রাইটিং এর বিষয়গুলো মেইনলি এগুলোই। তারপর একই টাইপের জিনিসপাতি ঘুরায় ঘুরায় বারবার রিপিট না করা, একই ওয়ার্ড রিপিট না করা, মানে বেশি, মানে মানে পয়েন্টে থাকা, মানে রাইটিং এ পয়েন্টে থাকা, মানে সব কিছু নিয়ে কথা না বলে মেইন বিষয়টা পার্ট ওয়ানে বাট বলা। ওই যে গ্রাফ চার্ট, পাই চার্ট যেগুলো আছে ওগুলোর মধ্যে তো একই আসে, একই ঘুরে ফিরে। টাইপের, একই ঘুরে ফিরে। এটা তোমার কয়দিন পরে 10 মিনিট লাগবে লিখতে। হ্যাঁ, এটা ইজি। আর এসেও ওটা একটু স্ট্রাকচারটা মেনটেন করে লিখলেই হয়ে যায়, তো হার্ড কিছু না। খালি গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং এরর এগুলো না করলেই হয়। আর একটা লিমিট আছে না, ওই লিমিটটা মানে 150টা ওয়ার্ড অ্যাটলিস্ট হইতে হবে, 250টা হইতে হবে, এগুলোই। সো এটাই। সো সো ভিজুয়াল অ্যান্ড সামারিজ। সো এগুলো রিকোয়ার করে আর কি আমাদের কমপ্লিট ইনফরমেশন যেটা প্রেজেন্ট করা, সামারাইজ করা বা ভিজুয়াল ফরম্যাটে দেওয়া। যেমন সামারি কমপ্লিটেশন, টেবিল ফ্লো চার্ট কমপ্লিটেশন বা ডায়াগ্রাম লেভেল কমপ্লিটেশন। হ্যাঁ, এই টাস্ক মানে টেস্ট করা আমাদের এবিলিটিগুলো। আমরা মানে একটা কিছু পড়লে ওটা মেইন আইডিয়াটা বুঝি নাকি, স্পেসিফিক ডিটেলগুলো, লজিক্যাল অর্গানাইজেশন। সো সামারি কমপ্লিটেশনটা কি? সো সামারি কম্পিটিশন রিপ্রেজেন্টস মানে একটা সামার, মানে পুরো রিডিং প্যাসেজের বা পার্ট পার্ট অফ দ্য রিডিং প্যাসেজের একটা পার্টের সামারাইজ করা থাকবে। কয়েকটা গ্যাপ থাকবে, হ্যাঁ, শূন্যস্থানের মধ্যে। সো কয়েকটা গ্যাপ থাকবে, আমার শূন্যস্থানে কি ওয়ার্ড হয় এগুলো দিতে হবে। সো ওয়ার্ডগুলো আমি কোত্থেকে দেব, এটা একটা কোয়েশ্চেন। সো সামারি মানে ইউজুয়ালি মানে আহ, মানে একটা সেকশন থেকেই হয়। হ্যাঁ, একটা অর্ডার থাকে, এই কারণে যে কোনো একটা প্যারাগ্রাফ প্যাসেজের একটা সেকশন থেকেই তোমার সামারি কম্পিটিশন কোয়েশ্চেনগুলো হয়। সো কোয়েশ্চেনগুলো জেনারেলি অর্ডার ফলো করে, এটা একটা ভালো গুড নিউজ। অর্ডার ফলো করে, যেই প্যাসেজে আমরা পাই ওই প্যাসেজটাই সামারাইজ করে। সো এখন কোত্থেকে আমরা ওয়ার্ডগুলো পাবো? সো দুই টাইপের হয় সামারি কম্পিটিশন। একটা হলো টাইপ এ, যেটা আমরা ওয়ার্ড ডিরেক্টলি প্যাসেজ থেকে নিতেছি। সো ডিরেক্টলি প্যাসেজ থেকে আমরা কপি পেস্ট করে বসায় দিচ্ছি। আর টাইপ বি হয়, যেটা কি তোমার লিস্ট অফ অপশন দেওয়া থাকবে। মানে থাকে না শূন্যস্থান, একটা হলো শূন্যস্থান যেটা ওয়ার্ড তোমার প্যাসেজে নিতে হবে, আর একটা ধরো তোমার কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, কোন ওয়ার্ডটা কই বসবে, কোন এটা তোমার সেট করতে হবে। সো ইউ আর গিভেন আ লিস্ট অফ ওয়ার্ড অর ফ্রেজেস, এ বি সি ডি হোয়াট এভার, অ্যান্ড মাস্ট চুজ দ্য কারেক্ট ওয়ান to fill each gap. Yeah. So these questions often use synonyms and paraphrasing. So that is very important. So আমরা আগে সামারিটা পড়বো। হ্যাঁ, so read the entire summary, understand the overall meaning, and identify the context of the gap. মানে আমরা পুরা সামারিটা পড়তেছি, গ্যাপগুলা অ্যাকনলেজ করেই পরে আমরা আইডেন্টিফাই করার ট্রাই করতেছি যে গ্যাপে কী টাইপের ওয়ার্ডটা রিকোয়ার্ড। হ্যাঁ, সো কিওয়ার্ডগুলো আমরা আইডেন্টিফাই করবো। সো সামারিটা যে আমরা পড়তেছি, স্পেশালি অ্যারাউন্ড দ্য গ্যাপ যে কিওয়ার্ডগুলো থাকে ওগুলো রেলেভেন্ট অনেক মেইন প্যাসেজের। মানে তোমার তো আবার মানে ম্যাচ করে প্যাসেজটা কই এটা লোকেট করতে হবে। সো আমরা লোকেট করার পরে আমরা স্ক্যান করব। হ্যাঁ, সো ওই কিওয়ার্ডগুলো নিয়ে ওগুলো স্ক্যান করব প্যাসেজে। যখন আমরা ওই সেকশনটা পেয়ে গেছি সামারির যেটা রেফার করতেছে, সো আমরা ওখানেও ফার্দার মানে স্ক্যানিং করব বা একটু ডিটেল রিডিং করতে পারি। সো রিলেভেন্ট সেকশনটা একটু কেয়ারফুলি আমরা আন্ডারস্ট্যান্ড করার জন্য একটু ডিটেলে পড়তেও পারি। হ্যাঁ, সো কপি করব আমরা এক্স্যাক্ট ওয়ার্ড প্যাসেজ থেকে টাইপ এর জন্য। সো এক্স্যাক্টলি গ্রামাটিক্যালি যেটা ফিট হয়, যেটা আর কি
মানে সিস্টেমেটিক্যালি মানে ঠিক আছে এই গ্যাপে ফিল হয়, তুমি সব দিক দিয়ে দেখতেছো হ্যাঁ মিনিং ঠিক আছে, প্যাসের সাথে মিলতেছে, সো ওইটাই ওয়ার্ড লিমিটটা চেক করে আমরা আনসার দিয়ে দিব টাইপ এর জন্য। আর গ্রামার চেক দিব আমরা আর কি, যে গ্যাপে আমরা যে ওয়ার্ডটা দিচ্ছি, কারণ এই ফরম্যাটটার এইতে মানে খুব ইজিলি বোঝা যায় আনসার কি ঠিক আছে নাকি, গ্রামাটিক্যালি ফিট হইলে মানে আনসারটা ঠিক আছে বলা যায়। হ্যাঁ মানে আর এটাই, আর লজিক্যালিও সেন্স মেক করতে হবে, খালি গ্রামাটিক্যালি মিললেই যে ঠিক এমন না, মানে লজিক্যালিও সেন্স মেক করতে হবে প্যাসেজের সাথে বা সব কিছুর সাথে আর কি সেন্স মেক করতে হবে। তো গেলো আর টাইপ বি যেটা বললাম, লিস্ট অফ তোমার কিছু অপশন দেওয়া থাকবে, সো সামারিগুলো আমরা পড়বো, সামারিটা পড়বো আমরা, অপশনগুলো পড়বো, আর প্রত্যেকটা অপশনের মিনিংগুলো বুঝবো, তারপর লোকেট করবো আমরা আর কি রিলেভেন্ট সেকশনটা প্যাসেজে, প্যাসেজে লোকেট করবো, আর আমরা ওখানেও মিনিং কেয়ারফুলি আর কি পড়বো ইচ সেকশন, মানে আমরা যখন পড়তেছি মানে গ্যাপগুলোয় কি হতে পারে ওইটার সাথেও মানে মেন্টালি আমরা ম্যাচিং করতে থাকবো, আর কম্পেয়ার করব, প্রেডিক্ট করব আনসারগুলো কেমন হতে পারে, ইনফরমেশন যেটা প্যাসেজে দেওয়া, মানে সিনোনিম কি হতে পারে, প্যারাফ্রেজ কি হতে পারে, সো আমরা যে বোনাস কিছু টাইম পাই, বা রিডিংয়ে তো অ্যাকচুয়ালি কোনো বোনাস টাইম নাই, বাট মানে খুব ফাস্ট আমরা যখন আর কি স্ক্যানিং করি এই বিষয়গুলো আমরা দেখতে হবে। আর সো এলিমিনেট করতে থাকবো, হ্যাঁ যে অপশনগুলো ধর টাইপ বির জন্য ইউজ হয়ে গেছে ওইটা আর মাথায় তো নেওয়ার দরকার নেই, সো ওইটা আস্তে আস্তে এলিমিনেট করলে আমার চয়েসেসগুলো কমবে, ইজিলি আমি বুঝবো যে কোন জায়গায় কোনটা পয়সা পড়বে। সো গেল, আর কম্পিউটার বেসের জন্য টিপটা কি, সো টাইপ এ কোয়েশ্চেন যেটা আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি ডিরেক্টলি কপি পেস্ট করবো আমরা প্যাসেজ থেকে, আর তাহলে আমার স্পেলিং মিস্টেক আর টাইম নিয়েও একটা টেনশন নেই। আর হাইলাইট টুল যেটা রিডিংয়ের সব থেকে বেশি ইউজ হয় টুলটা, সো প্যাসেজে যে কী ইনফরমেশনগুলো আছে আমার রিলেটেড ওই জায়গাগুলো আমরা হাইলাইট করে ফেলবো, ওভার হাইলাইট করবো না মেইন জিনিসগুলো, সো আমার অ্যাটেনশন ফোকাস সব কিছু শার্প থাকবে। আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ থাকে টাইপ বিতে, সো টাইপ বিতে অপশন দেওয়া থাকে, তোমার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসায় দিতে হবে, সো সাম কম্পিউটার বেস টেস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ নাও থাকতে পারে, সো মানে তুমি ওটা বুঝে নিতে হবে। আর এই ফাংশনালিটিটা তুমি মক টেস্ট একটু প্র্যাকটিস থাকলে ইউজ টু থাকবে। সো গেল এই ভিজুয়াল কোয়েশ্চেন, সামারি কমপ্লিটেশন গন। এবার বাকি আছে কি টেবিল, ফ্লো চার্ট আর ডায়াগ্রাম লেভেল কমপ্লিটেশন, এগুলো বাকি আছে। সো এগুলো মানে আমার ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন থাকবে ইনফরমেশনের, লাইক একটা টেবিল বা ফ্লো চার্ট বা ডায়াগ্রাম, সো আমরা ওয়ার্ডগুলো প্যাসেজ থেকেই নিব। আর মানে এটা আসলে টেস্ট করে আমাদের মানে আমরা বুঝি না কি ডিটেলগুলো, মানে প্রসেসগুলো বা ক্লাসিফিকেশন বা ফিজিক্যাল স্ট্রাকচারগুলো আমরা বুঝি নাকি। সো এটা কোনটা, মানে এটা হচ্ছে যে আমার একটা ম্যাপ দেয়া থাকে, এখন আমি ওভারঅল টেবিল, ফ্লো চার্ট, ডায়াগ্রাম, লেভেল কম্পিটিশন চারোটা নিয়ে এটা বললাম। হ্যাঁ, সো এই চারোটার কি ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে, কি মানে জিনিসগুলো যে ওয়ার্ড লিমিটটা আমাদের খেয়াল রাখা লাগে, গ্রামাটিক্যালি ফিট হয় নাকি এটা খেয়াল রাখা লাগে। হ্যাঁ, আর মানে দেখা যায় যে অর্ডারটা, সো ইনফরমেশন এই কোয়েশ্চেনগুলো একটা অর্ডারেই থাকে, প্যাসেজে সিরিয়ালেই থাকে, যেখানে পাইছো ওখানেই সব, ওই প্যাসেজেই সব। সো এইটাই হলো এই তিনটার বৈশিষ্ট্য। এখন আমরা ব্রেকডাউন করি, যেমন টেবিল কম্পিটিশন, এটা কি, সো মানে এটা কি পারপাসটা কি থাকে, অর্গানাইজ করা আমাদের ইনফরমেশন ক্যাটাগরিতে। হ্যাঁ, সো ডিফারেন্ট আইটেম হয়তো বা মাঝে মাঝে কম্পেয়ার করা লাগতেছে বা লিস্টিং করা লাগতেছে ক্যারেক্টারিস্টিক, সো স্ট্র্যাটেজিটা কি, সো আমরা টেবিল হেডিংগুলা হ্যাঁ আগে পড়বো, আর এক্সিস্টিং ইনফরমেশনগুলা ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করবো যে কী টাইপের ডেটাটা রিকোয়ার্ড। হ্যাঁ, তারপর আমরা স্ক্যান করবো প্যাসেজটা কিওয়ার্ডের জন্য, সো রিলেটেড টু দ্য টেবিল ক্যাটাগরিজ, হ্যাঁ, অ্যান্ড ফিল ইন দ্য মিসিং ডিটেল। এটাই আমার টেবিল কম্পিটিশন, ইটস নট দ্যাট হার্ড, ইটস ভেরি সিম্পল। আর ফ্লো চার্ট কম্পিটিশনটা কি, সো মানে ডিসক্রাইব করে একটা প্রসেস অফ সিকোয়েন্স অফ ইভেন্টস, মানে একটা প্রসেস তুমি ডিসক্রাইব করলা বা একটা সিকোয়েন্স তুমি ডিসক্রাইব করলা, এটাই ফ্লো চার্টের পারপাস। সো আমাদের স্ট্র্যাটেজিটা কি, সো আন্ডারস্ট্যান্ড করতে হবে স্টার্টিং পয়েন্ট কোনটা, এন্ডিং পয়েন্ট কোনটা, হ্যাঁ ফ্লো চার্টের। তারপর আমাদের ট্রানজিশন ওয়ার্ডগুলো প্যাসেজে খুঁজতে হবে, যেমন ফার্স্ট, নেক্সট, দেন, সাবসিকুয়েন্টলি, ফাইনালি। হ্যাঁ, তারপর মানে এগুলো আমরা মানে ইন্ডিকেট করবে আস্তে আস্তে স্টেপগুলো, প্রসেস। আর আমরা ফলো করব কি সিকোয়েন্স, হ্যাঁ প্যাসেজের যে সিকোয়েন্সটা, মানে ওইটাই আমাদের চার্টটা কমপ্লিট করতে হেল্প করবে। সো এটাই ফ্লো চার্ট।
আর ডায়াগ্রাম লেভেল কম্পিটিশনটা কি? সো মানে মানে কিছু মানে ডায়াগ্রামের হয়তো কিছু পার্ট তোমার লেবেল করা লাগতেছে, যেমন মেশিন, অ্যানিমেল বা প্ল্যান্ট, এরকম টাইপের জিনিসপাতি আসছে। সো ওয়ার্ডগুলো ডিরেক্টলি প্যাসেজ থেকে নিয়ে আমার ডায়াগ্রামটা কমপ্লিট করা লাগতেছে। সো স্ট্র্যাটেজিটা কি? সো আমরা ডায়াগ্রামটা কেয়ারফুলি আগে দেখবো কি আঁকা আছে ডায়াগ্রামে, স্টার্টিং পয়েন্ট কই, এন্ডিং পয়েন্ট কই, মানে কি প্রসেসটা এখানে ডিসক্রাইব করতেছে। আইডেন্টিফাই করব কি আমরা কোন পার্টগুলা লাগবে, মানে এই লেবেলিংটা করার জন্য কি আমার দরকার। আর প্যাসেজে আমরা স্ক্যান করব, ডেসক্রিপশনগুলো পড়বো, হ্যাঁ, মানে ডায়াগ্রামের আইটেমটা কোথায় আছে ওখানে। আর আমরা অ্যাটেনশন পে করব স্পেশাল ল্যাঙ্গুয়েজগুলো, যেমন অ্যাবাভ, বিলো, ইনসাইড, অ্যাডজেসেন্ট টু, কনসিস্ট অফ। হ্যাঁ, সো প্যাসেজগুলো ডিসক্রাইব করবে মানে পার্ট বা ফাংশনগুলা, জিনিসগুলা, পার্টগুলা বা ওই পার্টগুলা ফাংশনগুলা। সো মানে আমার কারেক্ট লেভেলগুলো জাস্ট ম্যাচ করতে হবে। এই হলো ডায়াগ্রাম লেভেল কম্পিটিশন। সো কম্পিউটার বেসডে আমরা কি করবো, আমরা ভিজুয়াল লিঙ্কিং করব। সো মানে ডায়াগ্রাম হোক, টেবিল হোক বা ফ্লো চার্ট হোক, হ্যাঁ, মানে এগুলো তো স্ক্রিনেই ডিসপ্লে হইতেছে। সো দেখা যায় যে প্যাসেজ সেকশনটা আমরা ওইটার পাশাপাশি পাবো। সো এটা আমাদের একটা খুব অ্যাডভান্টেজ থাকতেছে। আর কপি পেস্ট করা যাচ্ছে, সো যেসব কোয়েশ্চেনগুলো ডিরেক্ট আনসার নেওয়া যাচ্ছে কপি পেস্ট করে। সো ডিটেলগুলো আমার দেখতে হবে। সো মাঝে মাঝে খুব প্রেসাইজ আনসার লাগে। সো পে অ্যাটেনশন টু সিঙ্গুলার প্লুরাল ফর্মস, হ্যাঁ, আর এক্সাক্ট ওয়ার্ডিংগুলো আমার দেখতে হবে। আর গ্রামার চেক তো অফকোর্স এটা দ্য ইউনিভার্সাল রুল। সো মানে সব কম্পিটিশন কোয়েশ্চেনগুলো, সামারি হোক, টেবিল, ফ্লো চার্ট, ডায়াগ্রাম, যেটাই হোক, মানে গ্রামার চেকটা করে আমি কনফার্ম করতে পারবো গ্রামার অ্যান্সার কি ঠিক আছে নাকি। সো আমি একটু জোরে হয়তো সেন্টেন্সটা মুখে মুখে পড়লাম, ফ্রেজগুলো দেখলাম, লেভেলগুলো সব গ্রামাটিক্যালি সাউন্ড করে নাকি কারেক্ট, সেন্স মেক করে নাকি লজিক্যালি। সো হইলে ঠিক আছে, আনসার ওকে। আর মানে বলতে গেলে ধরো একটা গ্যাপে নাউন দরকার, তুমি ভার্ব দিয়ে দিছো, সো এর মানে আনসারটা ইনকারেক্ট। হ্যাঁ, ইভেন ইফ দ্য ওয়ার্ড ইজ ফ্রম দ্য প্যাসেজ। সো সিঙ্গুলার ভার্সেস প্লুরাল, এটাও আমাদের অনেক অ্যাটেনশন পে করতে হবে। সো মানে আমাদের অ্যাটেনশন পে করতে হবে ওয়েদার দ্য কন্টেক্সট রিকোয়ার্স সিঙ্গুলার অর প্লুরাল। হ্যাঁ, সো মানে প্যাসেজ মাইট সে সলিউশন, হ্যাঁ, কিন্তু গ্যাপ হয়তো বা রিকোয়ার করে সলিউশনস। সো তোমার এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। সো এটাই ওয়ার্ড লিমিটগুলো খেয়াল রাখা, গ্রামাটিক্যালি ফিট নাকি দেখা, আইডেন্টিফাই করা কিওয়ার্ড। আর মোস্ট ইম্পর্টেন্টলি মানে রিডিংয়ে তোমার রিডিং টুলগুলো, মানে রিডিং না মানে এই টুলগুলো, হাইলাইট টুল বা মানে অ্যাক্টিভলি আমার ইউজ করা লাগতেছে। সো আমার মোটামুটি রিডিং এ সব তোমাকে এক্সপ্লেইন করা শেষ। সো এখন আমি ডুজ আর ডোন্ট আর স্ট্র্যাটেজিটা এগুলো নিয়ে একটু কথা বলি। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট ইজ arguably the most critical skill for success in the reading test. So with 60 minutes to answer 40 questions, you have an average 1 to 1.5 minutes per question. So not all passages are equally difficult. So flexible time allocation strategy is essential. So the strategy is 15 20 25. So first passage আমরা 15 minutes spend করব। হ্যাঁ, so generally that's the straightforward passage. So aim to complete all questions for this section within 15 minutes. This allows you অনেক সময় তো দেখা যায় যে ফার্স্ট প্যাসেজটা মানে একটু হার্ড হয়। ফার্স্ট প্যাসেজটা হার্ড হয় না, মাঝে মাঝে তুমি বড় হয় হয়তো বা বলতেছো, বাট মানে ওয়ার্ডিংগুলো খুব সিম্পল হয়। যেটা থার্ড প্যাসেজে ওটা অনেক একাডেমিক ওয়ার্ডস থাকে। সো মানে আমাদের এই মানে আইএলটিএস এর জিনিসটা কি সব কিছুর পার্ট ওয়ানটা ইজি করে, যেন আমি ইজ হতে পারি এক্সামটায়, আমি যেন রিল্যাক্স হতে পারি, কামলি আমি এক্সামটা দিতে পারি। আস্তে আস্তে পরে হার্ড হয়। সো এক্সট্রা টাইম যেহেতু নাই, আমাদের খুব টাইম ম্যানেজমেন্টটা খুব মেনটেন করতে হবে। তোমার 15 মিনিটেই প্যাসেজ ওয়ান শেষ করতে হবে, 17 মিনিট যাইতে হবে, তারপর মুভ অন করে ফেলতে হবে, বুঝছো না। আর প্যাসেজ টুতে আমরা 20 মিনিট স্পেন্ড করবো। সো আমার স্কিমিং করতে হবে, স্ক্যানিং করতে হবে, ডিটেল রিডিং করতে হবে, ম্যাচিং করতে হবে। সো আমার মানে খুব স্টেডি পেস মেনটেন করতে হবে প্যাসেজ টুতে। সো প্যাসেজ টুতে যদি আমি স্টেডি পেস মেনটেন না করে তাড়াতাড়ি শেষ করতে পারি,
20 মিনিটের ভিতর। আবার প্যাসেজ 3-তে তো অনেক সমস্যা হবে। কারণ কি? কারণ প্যাসেজ 3-তে তোমার থাকতেছে কমপ্লেক্স বা মানে মোর অ্যাবস্ট্রাক্ট টপিক, মানে চ্যালেঞ্জিং কোয়েশ্চেন টাইপস লাইক ম্যাচিং কোয়েশ্চেন্স। তারপর আবার মানে এক্সট্রা 5 মিনিট তো আমার রাখাই লাগবে লাস্টের দিকে। হ্যাঁ, সো মানে এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। তোমার টাইম ম্যানেজমেন্টও খুব ভালোভাবে করতে হবে, মানে রিডিংটা তোমার খুব স্মার্টভাবে হ্যান্ডেল করতে হবে। সো মানে সো মানে কি করব আমরা? সো দেখা যায় যে প্যাসেজ 1টা মানে 15 মিনিটের জায়গায় আমরা 12 মিনিটে মানে শেষ করলে বেটার। কারণ তাহলে আমাদের মোর টাইম থাকবে আদার কোয়েশ্চেন টাইপ, যেমন প্যাসেজ 2, প্যাসেজ 3-র জন্য। আর ম্যাক্সিমাম 15 মিনিট না হলেও 17 মিনিট, এরপরে আমরা আর এখানে থাকবো না, আমরা মুভ অন করবো প্যাসেজ 2-তে। আর যেহেতু কোনো ট্রান্সফার টাইম নাই, সো ট্রান্সফার করতে হচ্ছে ইনস্ট্যান্টলি। সো মানে এন্টার এজ ইউ গো। আর মনিটর দ্য টাইম। সো সবসময় তোমার ঘড়ির দিকে তাকায় থাকতে হবে। ঘড়ির দিকে তুমি যখন তাকায় থাকবা দেখবা টাইমটা স্লো চলে। হ্যাঁ, সো তুমি সবসময় তাকায় থাকতে হবে, কিন্তু আবার প্যানিক করা যাবে না, স্ট্রেস খাওয়া যাবে না, কামলি হ্যাঁ হবে, হয়ে যাবে। মানে তোমার শুরুর দিকে মনে হবে আমি শেষই করতে পারবো না, জিনিসটা মিলা যায়, হয়ে যায়। সো সবসময় এক চোখ ঘড়ির দিকে রাখবা, কিন্তু স্ট্রেস নেবা না। ঘড়ির দিকে রাখবা যেন টাইমটা স্লো যায়। কারণ তুমি ঘড়ি থেকে চোখ সরায় ফেললে কখন যে টাইম চলে গেছে তোমার আর খেয়াল থাকবে না, বুঝছো? সো তুমি অ্যাক্টিভ এইভাবে থাকতে পারো। আর হ্যাঁ, তোমার প্রতিদিন যে তুমি টেস্ট দিচ্ছ, তোমার নিজের টাইমটা তুমি মনিটর করতে পারো যে প্রত্যেক প্যাসেজে তোমার কতক্ষণ লাগতেছে। আর সো মানে এখন বাকি থাকতেছে তোমার জাস্ট বলা ডুজ অ্যান্ড ডোন্টস সামারাইজ করে। সো ডু রিড দ্য ইনস্ট্রাকশনস ফর এভরি কোয়েশ্চেন, and pay attention to the word limit, and answering with letter or number. Pay attention to that, and do use the highlight tool and note feature to actively engage with the text and organize your thought. And do use Ctrl C, Ctrl V whenever you can to avoid any kind of spelling error, or just save time generally. And do pay close attention to singular and plural forms, other small but crucial details. And check your answers if you have time at the end. Revisit the question if you marked it for review first, and do answer the question in order they are presented, so except for matching information, which is often best done at the last. And what are things you shouldn't do? So you should not leave any answers blank. So there is no negative marking. So I guess it's always better to write some kind of answer instead of keeping an empty box. And don't spend more than 1.5 to 2 minutes on a single question. If you are stuck, mark it, flag it, and come back to it in the end if you have time. And don't forget to check your spelling and grammar, and in the completion tasks. And any misspelled word is wrong answer, so take care of the spelling. Sometimes we know the spelling, but somehow we mispressed a button, or maybe we are in a hurry, so in a rush, so we were just being careless about that. So always take care of the spelling, and don't use your own knowledge for the reading questions. Sometimes the passages, you might have a preconceived idea about the passage, but you should not use your knowledge. You have to read the passage and reference the passage and solve it from there. If it's true in the passage, then it's true. If it's false in the passage, it's false. If it's not given, even if you know that is right, you should you should write not given. Even if you think it's true, the statement is true, depending on your knowledge, but in the passage it's not mentioned, so you have to give not given. And of course, panic, don't panic if you don't understand every word. You can often understand the overall meaning of the context, so don't panic if you get a word that's very complicated, sophisticated. Don't worry about that. Read the whole thing, get the general idea, at the end you'll be able to guess what was the meaning of that word. And most of the time the answers are really the simple academic words, not that sophisticated, complicated one. And don't forget that the timer does not stop for any reason, so keep your eye on the timer, stay focused, manage your time effectively. So these are the do's and not to do those. So the final tip and trick,
for band 8 plus. So the zero strategy for matching headings. So if you're stuck on matching headings questions for particular paragraph, don't waste your time, move on, answer the other questions related to that passage. By that time you finish, you'll be able to have a much better understanding of the paragraph's contents and making it easier to choose the correct heading. And synonym power. So IELTS reading test is in a way a vocabulary test in disguise. So the questions will almost always use synonyms and paraphrasing. So rather than the exact words from the passage, constantly be on lookout for word of the similar meaning. And for example, if the passage says the project was enormously successful, in the question it would be written huge success. So look out for paraphrasing and synonyms all the time and try and predict the answer. So before looking at the passage, try and predict what word or what information you need. For example, in a sentence completion task, you might predict that you need a noun, a verb, or a number. So that helps. So this helps you focus your search and practice with the interface. So the computer interface, practice with this, the single most important thing you can do right now. In the final days, of course, test. Take some as much as mock test you can. I said 2, you're doing 2, but you should try and increase. It gives more full length computer based test, and this will build familiarity with the interface and the timer and the tools, so reducing any kind of anxiety and improving your efficiency on the test day. And the test day mindset. So during your reading test, you should stay calm and focused. Panicking will only waste your time and lead you to making mistakes. So if you encounter a difficult passage or question, take a deep breath, mark it for review, and move on. If you can always come back to it later, so move on and trust your preparation. So you have completed this module with me, so you have the proper understanding and the strategy and the technique that is required. So trust in your preparation that yes, I can do it. It is a mental thing, of course. And read with purpose. So don't just read the passage passively. Read it with questions in your mind. Actively searching for the information you need. So yes, this is it. This is our reading module. So আমরা কি রাইটিংটা পুরোপুরি কমপ্লিট করছিলাম না? রাইটিং এ হ্যাঁ বেসিক ধারণা তুমি আমাকে স্পিকিংটা আর স্পিকিংটা আমাকে একটু কি ধরনের কিউ কার্ড আসে, তারপরে কোশ্চেন টাইপ গুলো কেমন হয় তাদের, এটা আমাকে যদি একটু শীট গুলো দিয়ে দিতে তাহলে ভালো হতো আর কি, আমি দেখতে পারতাম। স্পিকিংটা আমরা আজকে তুমি কয়টা করবা? তুমি রিডিং রাইটিং ইমপ্রুভ করবা, লিসনিং না স্পিকিং ধরবা? না আজকে স্পিকিংটা ধরবো না, বাট আমি দেখতাম আর কি কিউ কার্ড গুলো কেমন হয়, তারপর কোশ্চেন প্যাটার্ন গুলো তারা কেমন টাইপের কোশ্চেন করে। কালকেই ধরি আমরা স্পিকিং। কালকে আবার আমার একটা মক আছে, তো এই কারণে একটু দেখতে চাইতেছিলাম, ওই যে এক্সাম বের হতে। আচ্ছা সো তুমি বলতেছ আমি খালি শিটটা পাঠায় রাখতে বলতেছি। হ্যাঁ, আমি একটু যাতে দেখতে পারি আর কি। ওকে আচ্ছা ওকে ডান। তাহলে আমরা কালকে স্পিকিংটা ধরি। তুমি মক দাও, তুমি ইচ্ছা মতো মক দিতে থাকো। মক কই আছে কালকে তোমার? এক্সাম ভেন্যুতে, যে জায়গায় আমি এক্সাম দিব ওই জায়গায়। হ্যাঁ তুমি মক দাও, তুমি বাসায়ও দাও, ওখানেও দাও। ও ভেন্যু তো ফিউচার এডে নাকি? হ্যাঁ, কালকে এসো অফিস ভিজিট করে যাও। না আমি তো বনানীতে দেই না, আমার ব্রাঞ্চ আমি ধানমন্ডিতে। ও আচ্ছা ওকে পারফেক্ট। আমি তোমার স্পিকিং পাঠাই সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, স্পিকিং আর আমার রাইটিং এর কিউ কার্ড কিওয়ার্ড গুলো ওটা পাঠাই দিও।